আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, গত বলো। গত ক্লাসে আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেটা দ্বিতীয় অধ্যায় থেকে। এখন স্যার, এই যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলো, ওগুলো কি তুলতে হবে? হ্যাঁ, কোশ্চেন গুলো তুলতে হবে। কোশ্চেন গুলো লেখে সামনে মানে একটা পেজে কোশ্চেন গুলো, তারপরে পেজ থেকে হচ্ছে অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার গুলো লিখবা তুমি। ও মানে এক যে পে- আহ, যে উম, মানে যে পেপারে আমি কোশ্চেন লিখবো, সে পেপারে আর কি অ্যান্সার লেখা যাবে না? না, সেই পেপারে অ্যান্সার লিখো না, তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় না। তারপরে পেজ থেকে তুমি শুরু করে অ্যান্সার লেখা। ঠিক আছে? Okay. তো এরকম আমি আজকে আরো দুইটা অ্যাসাইনমেন্টের ইয়া দিব। স্যার আমি ভুলে ওই পেজেই নাম্বার লিখে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে, লিখে ফেলছো, এইটা আর ইয়া করার দরকার নাই, তবে এটা না লিখলে জিনিসটা সুন্দর হয়। ঠিক আছে? ওকে। মানে একটা পেজে ওকে। জাস্ট উদ্দীপক সব কোশ্চেনটা, পরে পেজ থেকে প্রশ্ন অ্যান্সার লেখা শুরু করলাম, এটা শেষ হয়ে গেল। আবার একটা পেজে পরবর্তী কোশ্চেন, তারপরে থেকে তার অ্যান্সার, আর সবগুলো পরে একসাথে স্ট্যাপল করে উপরে একটা কভার পেজ। শেষ। হ্যাঁ, না ঠিক আছে, এতটুকু হইলেই চলবে। আচ্ছা, তো আজকে আরো দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিব এবং নেক্সট ক্লাসে আরেকটা দিব, তাহলে তিনটা হয়ে যাবে আর কি। তো আজকে হচ্ছে ওই তৃতীয় অধ্যায়ের যে তোমার প্রশ্নটা, সেটা নিয়ে আলোচনা করব। আহ, এখানে একটা দেখো বক্স দেওয়া আছে, সেই বক্সের প্রথম কলামে হচ্ছে মৌল, আর দ্বিতীয় কলামে হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস, সেটা। তো এখানে মৌলগুলো হচ্ছে পি, কিউ, আর, এবং এদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে NS1, তারপর হচ্ছে N+1 S2, N+1 P3, তারপর হচ্ছে N+1 S2, N+1 P4। আর এই সবগুলোর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 1। তাহলে আমরা মৌলগুলোকে একটু আইডেন্টিফাই করে ফেলি। তাহলে পিটা কি হবে? পিটা হবে হাইড্রোজেন, তাই না? 1s1 হচ্ছে হাইড্রোজেন। ইয়েস স্যার। কিউটা কি হবে? কিউটা হচ্ছে 2s2 2p3। এই ইলেকট্রন বিন্যাসটা কার? 2s2 2p3। স্যার ফ্লোরিনের। ফ্লোরিনের না নাইট্রোজেনের? এসএন নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন হবে স্যার। হ্যাঁ, নাইট্রোজেন। আর পরটা হচ্ছে 3s2 3p4, তাহলে এটা হচ্ছে অক্সিজেনের। 2s2 2p4 অক্সিজেন। তাহলে মৌলগুলো আমরা আইডেন্টিফাই করে নিলাম। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অরবিটালের সংকরণ কি, এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা আনসার আশা করি তোমাদের এই কয়েকদিনের মধ্যে ভালোই পড়া হয়ে গেছে এই জিনিসগুলো, তারপর আমি একটু বলতেছি। সংকরণ কি ছিল? তোমার বিভিন্ন শক্তির অরবিটাল গুলো মিশ্রিত হয়ে, বিভিন্ন শক্তির একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি, সম আকৃতি ও সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বলে। ঠিক আছে? এটা হলো ক নম্বরের প্রশ্ন। খ নম্বরের প্রশ্ন হচ্ছে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি কেন? ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি কেন? এখন এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি কেন, এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? স্যার, আমি বলতে পারি স্যার। হ্যাঁ, বলো। স্যার, ফ্লোরিনের চৈতন্যতা বেশি, তার কারণ হচ্ছে, যদি একদম সংক্ষিপ্ত ভাষায় বলি, তাহলে মানে যে কোনো পর্যায়েরই যত বাম থেকে আপনি ডানের দিকে অগ্রসর হতে থাকবেন, ততই আর কি এই মানে চৈতন্যতার যে মানটা, ওইটা বৃদ্ধি পেতে থাকবে। তার কারণ হচ্ছে যে এই মানে মৌলের যে আহ, মানে নিউক্লিয়াসে নিউক্লিয়াসটা বেশি আকর্ষণ করতে পারে, নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জের পরিমাণ সেটা বৃদ্ধি পেতে থাকে, যার কারণে ওই মৌলের নিউক্লিয়াসটা অন্য কোনো ইলেকট্রনকে বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে। এই জন্যই আর যেহেতু ফ্লোরিন এক দ্বিতীয় পর্যায়ের সর্বডানের একটা মৌল, এই জন্য ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা ওই পর্যায়ের অন্য যে কোনো মৌল থেকে সবচেয়ে বেশি। আচ্ছা, কারেক্ট। তো আহ, মূল প্রশ্নের অ্যান্সারটা কি হবে সেটাও বলবো, তবে একটা জিনিস বলে রাখি, আমরা যদি পর্যায় সারণীটা খেয়াল করি, হ্যাঁ, পর্যায় সারণী যদি খেয়াল করি, তাহলে সবচেয়ে ডানের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো
তো ওগুলো তো এমনিতেই নিষ্ক্রিয়, তারা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, ইলেকট্রন গ্রহণও করতে চায় না, ইলেকট্রন ত্যাগও করতে চায় না। অর্থাৎ তাদের তড়িৎ বিষয়টা যদি আমরা বাদ দিই, কারণ এটা হচ্ছে জিরোই হবে, কারণ সে ইলেকট্রন গ্রহণ করতে যাবে না, সে এমনি স্থিতিশীল অবস্থায় আছে। তো ওদেরকে বাদ দিলে সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরের দিকে অবস্থান হচ্ছে ফ্লোরিনের পর্যায় সারণীতে। তো এইটা বলে রাখলাম প্রথমে তোমাদের বোঝানোর জন্য আর কি, সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে অবস্থিত। আর একই পর্যায়ে যত আমরা ডান দিকে যাই এবং একই গ্রুপে যত আমরা উপরের দিকে যাই, তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়ে। তো সেই হিসাবে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা সবচেয়ে বেশি হবে। এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে, আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা তো জানি, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে যে কোনো একটির বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে, তাই না? তাহলে সমযোজী বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো সেই দিকে হিসাব করলে ফ্লোরিন যেহেতু তোমার দ্বিতীয় পর্যায়ের বা বলতে পারো পর্যায় সারণীর সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে অবস্থিত, এর আকার কিন্তু সবচেয়ে ছোট। আমরা যদি দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানে যাই, তোমার পারমাণবিক আকার কি হতে থাকবে? ছোট হতে থাকবে। আর পারমাণবিক আকার ছোট হওয়ার সাথে সাথে তার নিউক্লিয়াস থেকে সমযোজী বন্ধনের যে ইলেকট্রন জোড়, হ্যাঁ, সেই ইলেকট্রন জোড়ের যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু কমতে থাকে। ধরো এখানে সমযোজী বন্ধনের ইলেকট্রন গুলো আছে, তাই ফ্লোরিনের নিউক্লিয়াস থেকে সেই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়ের দূরত্ব কমতে থাকে, আর দূরত্ব কমে যাওয়ার ফলে তার আকর্ষণ করার ক্ষমতাটা বেড়ে যায়। আর আকর্ষণ করার ক্ষমতা বাড়লে তবেই তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হবে? বেশি হবে। তো দুইটা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করবো আমরা। সেটা হচ্ছে ফ্লোরিন পর্যায় সারণী সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে অবস্থিত। তো সেক্ষেত্রে আমরা পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাব এবং একই গ্রুপে যত নিচ থেকে উপরের দিকে যাব, তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে। কারণ এক্ষেত্রে আমরা বাম থেকে যখন ডানে যাচ্ছি, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা বাড়তেছে, আবার একই সাথে তার পারমাণবিক আকার কমে যাচ্ছে। তো পারমাণবিক আকার ছোট হয়ে যাওয়ার কারণে এবং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সমযোজী বন্ধন জোড় ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যায়। আর সেই আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে সেই ইলেকট্রনের তার নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। আর ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, এই জিনিসটাকে উল্লেখ করবো যে যত পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছি, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যা বাড়তেছে, আবার আকারটা ছোট হচ্ছে। ফলে সমযোজী বন্ধনের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা কমে যায়, ফলে আকর্ষণ বলটা বেড়ে যায়। ফলে সহজেই সেই নিউক্লিয়াসটা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে তার দিকে টেনে নিয়ে আসতে পারে, ফলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর ফ্লোরিন একই পর্যায়ে মানে দ্বিতীয় পর্যায়ে তোমার সবচেয়ে ডানে এবং গ্রুপ 17 সবচেয়ে উপরের দিকের মৌল, তাই তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে কিউ ও আর এর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি এবং কেন? তো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি এবং কেন, এটাকে ব্যাখ্যা করবা? স্যার আমি বলবো স্যার। বলো। স্যার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে স্যার নাইট্রোজেনের যে প্রথম আয়নীকরণ শক্তিটা ওইটা বেশি হবে। কারণটা হচ্ছে কি, সাধারণত যেটা দেখা যায় যে একই পর্যায়ের যত বাম থেকে আর কি ডানে অগ্রসর হওয়া যায়, আয়নীকরণ শক্তিটা আসলে ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিন্তু এই নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে। তার কারণ হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটা পরমাণুতেই আসলে 2p অরবিটাল থাকে, এবং নাইট্রোজেন যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে দেখা যায় যে আসলে নাইট্রোজেনের যে 2p অরবিটালটা, ওই 2p অরবিটালটা আসলে অর্ধপূর্ণ অবস্থায় থাকে, আর অক্সিজেনের যেটা ওটা আসলে অর্ধপূর্ণ অবস্থায় থাকে না। যার কারণে মানে যখন শক্তি প্রয়োগ করা হয় তখন ওই নাইট্রোজেনকে যখন শক্তি প্রয়োগ করা হয় তখন ওই অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থাটা থেকে তাকে অস্থিতিশীল করতে বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হয়। আর অক্সিজেনের ক্ষেত্রে আসলে ঠিক এতটা শক্তির প্রয়োজন হয় না, সহজে একটা ইলেকট্রন মুক্ত করা যায় অক্সিজেন থেকে। কারেক্ট। তাহলে এখানে আমরা যেটা ব্যাখ্যা করব, প্রথমে মৌলটির নাম বলবো, কিউ হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এদের মধ্যে নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মানটা বেশি।
যদিও অক্সিজেনের বেশি হওয়ার কথা, কারণ আমরা যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাই আয়নীকরণ শক্তি মান বাড়ে, সে অনুযায়ী অক্সিজেনের বেশি হওয়ার কথা, তবে এখানে নাইট্রোজেনেরটা বেশি। এর কারণ হলো আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখি, আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখবো 2s2 2p3 এবং অক্সিজেনের 2s2 2p4। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে তার শেষ কক্ষপথের যে পি অরবিটাল সেটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে, এবং আমরা জানি অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। আর অক্সিজেনের ক্ষেত্রে তার যে 2p অরবিটাল সেটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p4, আর এটা হচ্ছে আংশিক পূর্ণ, আর আংশিক পূর্ণ অরবিটাল কিন্তু তেমন একটা স্থিতিশীল না। তো যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল, তাই এর শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেন থেকে বেশি। এটা হলো ব্যাখ্যা। তোমরা যখন এটা লিখবা তখন অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে নিবা। তারপর যদি আমি ঘ নাম্বার প্রশ্নে আসি, এখানে একটা হচ্ছে QP3 আর একটা হচ্ছে RP2 যৌগের গঠনের তুলনামূলক বিশ্লেষণ দাও। তাহলে QP3টা হলো অ্যামোনিয়া আর RP2 হচ্ছে পানির। এই যৌগ দুটার তুলনামূলক গঠন দিতে বলছে। তুলনামূলক গঠন দেওয়া মানে হচ্ছে তোমার এদের সংকরায়ন দেখাতে হবে। প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে উত্তেজিত অবস্থায়। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, এটা হচ্ছে 2s2, 2px1, 2py1 এবং 2pz1। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো সাধারণত তোমার কোনো একটা মৌলের মানে কোনো একটা যৌগের মধ্যে যদি দ্বিবন্ধন না থাকে, কোনো একটা যৌগের মধ্যে যদি কোনো দ্বিবন্ধন না থাকে, তাহলে তার যোজ্যত স্তরের সবগুলো অরবিটালই কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করে। এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় পরমাণু মানে যৌগে যদি কোনো দ্বিবন্ধন না থাকে, তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যত স্তরের সবগুলো অরবিটালই সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে নাইট্রোজেনেরও সবগুলো অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে। একটা S এবং 3টা P একসাথে মিশ্রিত হয়ে sp3 সংকরায়ন হবে। এখানেও 4টা অরবিটাল থাকবে এবং এর আকৃতিও হবে চতুস্তলকীয়। ঠিক আছে, এখন এই 4টা অরবিটালে আমি 4টা ইলেকট্রন, মোট কয়টা ইলেকট্রন দিব 4টা অরবিটালে? দেখো এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে মোট 5টা ইলেকট্রন আছে, 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে 5টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5। তাহলে এখানে একটা অরবিটালে আগে থেকে 2টা ইলেকট্রন থাকবে, সেটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। এটা হচ্ছে সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিশিষ্ট অরবিটাল, আর বাকিগুলোতে একটা একটা করে ইলেকট্রন থাকবে, সেগুলোতে আরেকটা করে হাইড্রোজেন বিপরীতমুখী স্পিনে এসে তোমার অ্যামোনিয়াটা গঠন করবে। এখন এইটা হচ্ছে অ্যামোনিয়ার গঠন, এবং এখানে উপরটা যেহেতু মুক্ত জোড় হিসেবে আছে, ওইটা তার আকৃতিতে আসবে না, তাই আকৃতি হবে পিরামিডীয় এবং বন্ধন কোণ হবে 107 ডিগ্রি, 107 ডিগ্রি হবে। আর পানির অণুতেও অক্সিজেনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে, সেটা হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা লিখি 2s2 2px2 2py1 এবং 2pz1। এখানেও যেহেতু নাইট্রোজেন অক্সিজেনের তোমার এই যৌগটার মধ্যে মানে পানির অণুতে কোনো দ্বিবন্ধন নাই, তাই এখানে তার যোজ্যত স্তরের সবগুলো অরবিটালই সংকরায়নে অংশগ্রহণ করবে এবং এটাও হবে sp3। এবং এখানেও যে নতুন 4টা অরবিটাল তৈরি হবে সেগুলো বিন্যস্ত হবে চতুস্তলকীয় ভাবে। এই জায়গায় আমরা সেই 6টা ইলেকট্রন দিয়ে দিব, কারণ অক্সিজেনের সেই যোজ্যত স্তরে মোট 6টা ইলেকট্রন আছে। তাহলে এখানে 1 2 3 4 5 6। তাহলে এই দুইটা অরবিটালে আগে থেকে যেহেতু তোমার 2টা ইলেকট্রন আছে, তাই এই দুইটা হচ্ছে মুক্ত জোড় হিসেবে থাকবে, আর বাকি দুইটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন এসে একটা সমযোজী বন্ধন তৈরি করবে, এই জায়গায় হাইড্রোজেন এসে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। উপরের দুইটা যেহেতু মুক্ত জোড় হিসেবে আছে, তাহলে এর আকৃতি তখন হয়ে যাবে উল্টো ভি আকৃতি এবং বন্ধন কোণ হয়ে যাবে 104.5 ডিগ্রি।
এতটুকু প্রথমে আমরা লিখব। তারপরে এদের যেহেতু গঠনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে, তখন আমরা ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার বিকর্ষণ তত্ত্ব নিয়ে আসবো, মানে রিপালশন থিওরি নিয়ে আসবো। ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন তত্ত্ব অনুযায়ী তোমার সমযোজী বন্ধনের বা সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর চারপাশে যে ইলেকট্রন জোড়গুলো থাকে সেগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর একটা হচ্ছে বন্ধন জোড়। তো এদের মধ্যে বিকর্ষণ বলের যে ক্রম, সেটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে লোন পেয়ারের সাথে লোন পেয়ারের বিকর্ষণ বলের মানটা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার, মানে এখানে বিকর্ষণ বলটা সবচেয়ে কম কাজ করে। তারপর আমরা এখানে যেটা লিখবো যে অ্যামোনিয়ার অণুতে তোমার একটা হচ্ছে মুক্ত জোড় আর বাকি তিনটা হচ্ছে বন্ধন জোড়। তো এখানে মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড় এবং বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের মধ্যে যে বিষম বিকর্ষণ বল কাজ করতেছে, কারণ এখানে মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণ বলটা বেশি আর বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের বিকর্ষণ বলটা কম। তাহলে এই কথাটাকে আমরা একবারে বলবো যে মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড় এবং বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের বিষম বিকর্ষণের ফলে এখানে বন্ধন কোণটা কমে 107 ডিগ্রি হয়, কারণ sp3 সংকরণের জন্য বন্ধন কোণ হওয়ার কথা 109.5 ডিগ্রি, সেটা কমে 107 ডিগ্রি হয় এবং আকৃতি হয়ে যায় পিরামিডীয়। আর পানির অণুতে তোমার দুইটা মুক্ত জোড় এবং দুইটা বন্ধন জোড় আছে। তো এখানে মুক্ত জোড়ের সাথে মুক্ত জোড়, তারপর হচ্ছে মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড় এবং বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের মধ্যে যে বিষম বিকর্ষণ কাজ করতেছে, সেই বিষম বিকর্ষণের কারণে তোমার এখানে বন্ধন কোণ কমে সেটা হয়ে যায় 104.5 ডিগ্রি এবং আকৃতি হয় উল্টো ভি আকৃতির। এটি হলো সেই তুলনামূলক বিশ্লেষণ সংকরায়নের মাধ্যমে। ঠিক আছে, তাহলে শেষে আমরা এই ভিএসইপিআর তথ্যের কথা বলে বন্ধন কোণ কেন এটা হইলো সেটা আলোচনা করতে হবে এই প্রশ্নে। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হলো এই সৃজনশীল প্রশ্নটার অ্যান্সার। এটা হলো তোমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে এখন তৃতীয় সৃজনশীল প্রশ্নে আমরা আসবো। এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এখানে প্রথম পাত্রে একটা HA অ্যাসিড দেওয়া আছে যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার এবং এটা 50 ml দ্রবণ দেওয়া আছে। আর এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক K এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁴। আচ্ছা, তো যেহেতু এখানে বিয়োজন ধ্রুবকের মানটা খুবই কম, তাই এটা বোঝাই যাচ্ছে একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা, আর এর পরবর্তী পাত্রে MOH একটা ক্ষার দেওয়া আছে যেটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার এবং এটা আয়তন হচ্ছে 35 ml, যেখানে M এর শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 আর Na1 4, তাহলে এটা হচ্ছে 4s1 এটা দেওয়া আছে। তাহলে কোন মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসে 4s1 থাকে? মৌলটা কি হবে? পটাশিয়াম। পটাশিয়াম। তাহলে এখানে আমাদের ক্ষারটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইটা হচ্ছে প্রশ্নটা, উদ্দীপকটা। প্রথমে আসে প্রশ্ন, বিক্রিয়ার অনুপাত কি? এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? বিক্রিয়ার অনুপাত কি? আমি বলতে চাই স্যার, বলো। যে কোনো রাসায়নিক বিক্রিয়া যে কোনো সময় উৎপাদের ঘনমাত্রা সমূহ এবং হলো যে বিক্রিয়ক সমূহের বিক্রিয়কের ঘনমাত্রা সমূহের যে অনুপাত, তাকে বিক্রিয়ার অনুপাত বলা হয়। রাইট, রাইট। তাহলে একটা উভমুখী বিক্রিয়ার যে কোনো মুহূর্তে উৎপাদগুলোর ঘনমাত্রা এবং বিক্রিয়কগুলোর ঘনমাত্রার অনুপাতকে বলা হয় বিক্রিয়া অনুপাত। এটাকে আমরা QC দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, QC দ্বারা প্রকাশ করি। আর QC এর মান যদি KC এর সমান হয় তখন বোঝা যাবে যে বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে আর কি। ডিফারেন্সটা এমনি দিলাম, এটা দরকার নেই, আমাদের শুধু সংখ্যাটা লিখলেই চলবে এখানে। তারপরে প্রশ্ন হচ্ছে সাম্য অবস্থা গতিশীল ব্যাখ্যা করো। এটা আগেও তোমাদের এখানে ডিসকাস করছি। সাম্য অবস্থা গতিশীল এটা ব্যাখ্যা করার জন্য একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। সবচেয়ে কমন যে উদাহরণটা বইতে দেওয়া থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া, যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় সেই বিক্রিয়া দিয়ে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে।
তো এখানে প্রাথমিক অবস্থায় আয়োডিনের ঘনমাত্রা বেশি থাকে, এই জন্য বিক্রিয়ার স্থলের বর্ণ হচ্ছে গাঢ় বেগুনি বর্ণ। যত সময় যাবে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে পরিণত হবে এবং আয়োডিনের ঘনমাত্রা কমতে থাকবে এবং এর বর্ণ হালকা হতে থাকবে। কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে এর বর্ণের আর কোনো পরিবর্তন হচ্ছে না, মানে বাইরে থেকে দেখলে মনে হয় বিক্রিয়াটা স্থির হয়ে গেছে। সে অবস্থায় আমরা বিক্রিয়ার স্থলে একটা তেজস্ক্রিয় আয়োডিন প্রয়োগ করব, খুবই খুবই অল্প পরিমাণে, ট্রেসার অ্যামাউন্টে আমরা তেজস্ক্রিয় আয়োডিন এখানে যোগ করব। এটা হচ্ছে 128 যেটা আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন। তো বিক্রিয়া যদি স্থির হয়ে থাকে তাহলে উৎপাদের মধ্যে সেই তেজস্ক্রিয়তা পাওয়া যাবে না, কিন্তু আমরা কিছুক্ষণ পর যখন উৎপাদ থেকে হাইড্রোজেন আয়োডাইড নিয়ে টেস্ট করব, দেখা যাবে সেখানের মধ্যেও কিন্তু তেজস্ক্রিয়তা আছে, বিদ্যমান আছে, তার মানে বিক্রিয়াটা গতিশীল অবস্থায় আছে। এই জন্য বলা হয় সাম্যাবস্থা গতিশীল। এরকম একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এটা গণঅবস্থান উদ্দীপকের 1 নং দ্রবণের পিএইচ নির্ণয় করবে। 1 নং দ্রবণের যে পিএইচ নির্ণয় করবো তার জন্য সূত্রটা কি হবে? কে বলতে পারবে এটা? পিএইচ এর সমীকরণটা স্যার pH is equals to minus log of root over Ka into C. মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি, এটাই হচ্ছে সূত্র। আর কেউ যদি একটু ভেঙে একটু বড় করে করতে চাও তাতে সমস্যা নাই, মানে তোমরা এটাও লিখে নিতে পারো। পিএইচ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এটার সমান আবার লেখা যায় মাইনাস লগ আলফা সি, আর এই আলফার সমান হচ্ছে আবার ওভার কে এ বাই সি, আলফা সমান হচ্ছে এটা ইন্টু হচ্ছে সি। এই অংশটাকে সমাধান করলে পরবর্তী পিএইচ ইকুয়ালস টু আসবে মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। তো এখানে আমরা কে এর মান বসাই দিব এবং সি এর মানটা বসাই দিব, এই দুটোই কিন্তু দেওয়া আছে। কে এর মান হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু হচ্ছে সি, সি এর মান হচ্ছে 0.1। এটা সমাধান করলে পিএইচ এর মানটা চলে আসবে। এটা গেল হচ্ছে গ নাম্বারের প্রশ্নের অ্যান্সার। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। এটা কি স্যার সরাসরি করা যাবে? সরাসরি এখান থেকে? হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, এটাও একটা সূত্র ডিরাইভ করেই আসছে। তবে আমি সবচেয়ে প্রেফার করি এই জায়গা থেকে তোমরা যদি লেখে নাও, কারণ তুমি সূত্র লিখছো, মান বসাচ্ছ, অ্যান্সার ঠিক থাকবে, তুমি নাম্বার পেয়ে যাবা। তবে আমি মনে করি এখান থেকে করলে ভালো হয়। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু মাইনাস লগ আলফা সি, তারপরে এভাবে বের করে নিয়ে করলেও হয়, তবে এটা দিয়ে করলেও হয়। আচ্ছা, এবার ঘ নম্বরের প্রশ্নে আসি। উদ্দীপকের 1 নং ও 2 নং দ্রবণের মিশ্রণে অল্প পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিশ্রণে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। তাহলে 1 নং এবং 2 নং এর মিশ্রণের মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো, তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা সেটা বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে হবে এই দুটার মিশ্রণে কি ধরনের দ্রবণ তৈরি হয়, সেটা আগে বের করে নিতে হবে। তাহলে এইখানে HA অ্যাসিডটা লিখলাম, আর এর সাথে আমরা মিশ্রিত করব পটাশিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিডটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড, কারণ এখানে তোমার একটা H আছে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডেরও একটা হাইড্রোক্সাইড আছে, এটা 1:1 রিঅ্যাকশন হবে এবং বিক্রিয়া করে এখানে Ka তৈরি করবে আর সাথে 1 মোল পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে লবণ। এখন এখানে উদ্দীপকে খেয়াল করে দেখো, দুইটার কিন্তু ঘনমাত্রা সেম দেওয়া আছে, অ্যাসিড এবং ক্ষার দুটারই ঘনমাত্রা সেম দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি আয়তন দিয়ে এটাকে সমতা করতে পারি। তো এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে আমার এই ক্ষারটা, যেটা হচ্ছে 35 ml দেওয়া, আর অ্যাসিডটা 50 ml দেওয়া। তাই ক্ষারটা হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। সেক্ষেত্রে আমি বলতে পারি যে তোমার অ্যাসিডের 35 ml এর সাথে ক্ষারেরও 35 ml বিক্রিয়া করবে,
এবং সাথে ওই লবণ উৎপন্ন করবে 35 ml। পানিটা আমরা নাই লিখলাম কারণ এটা আমাদের হিসাবের জন্য দরকার নাই, এই জন্য আর লিখিনি। এটা 35 ml কে প্রশমিত করতে খারেরও 35 ml ইউজ হয়ে যাবে এবং লবণটা উৎপন্ন করবে 35 ml, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার হবে। তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাসিডটা প্রশমিত হচ্ছে না, কারণ অ্যাসিডের দ্রবণ ছিল 50 ml, তার মধ্যে মাত্র 35 ml ব্যবহৃত হচ্ছে এই খারটাকে প্রশমিত করতে। তাহলে অতিরিক্ত অ্যাসিড রয়ে যাচ্ছে, তাহলে অতিরিক্ত অ্যাসিডের পরিমাণ হচ্ছে 50 মাইনাস 35 হচ্ছে 15 ml, যার ঘনমাত্রা ছিল হচ্ছে 0.1 মোলার। এখন যেহেতু 1 নং এবং 2 নং দ্রবণের মিশ্রণের মধ্যে আমার অতিরিক্ত দুর্বল অ্যাসিড রয়ে যাচ্ছে এবং সাথে ওই অ্যাসিডের অ্যানায়নের একটা লবণ তৈরি হচ্ছে, সাথে পানি তৈরি হচ্ছে আর কি, তাহলে এখানে থাকতেছে ওই মৃদু অ্যাসিডটা এবং সেই মৃদু অ্যাসিডের একটা লবণ, তাই এটাকে আমরা বলবো অম্লীয় বাফার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অম্লীয় বাফার তৈরি করতেছে। তো এই অম্লীয় বাফারে আমরা যদি অল্প পরিমাণে কোনো তীব্র ক্ষার বা অ্যাসিড যোগ করি তাহলে তার পিএইচ এর মানের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হবে না। যদি আমরা অল্প মাত্রায় গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডও যোগ করি তাহলে পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হবে না, এই কথাই লিখতে হবে এবং তার ব্যাখ্যাও দিতে হবে। তাহলে এখানে আমাদের যে বাফার দ্রবণ, সেই বাফার দ্রবণটা হলো HA এবং প্লাস KA এর মিশ্রণে বাফার দ্রবণটা তৈরি হচ্ছে এবং এই বাফার দ্রবণে উৎপন্ন আয়নগুলো হলো H প্লাস, A মাইনাস এবং পটাশিয়াম প্লাস। এগুলো হলো আমাদের বাফার দ্রবণে উৎপন্ন আয়নগুলো। এখন এই বাফার দ্রবণে যদি আমরা অল্প পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, যেটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে, সেই হাইড্রোক্সাইড আয়নটা আমাদের বাফার দ্রবণে উপস্থিত H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে সেটা কিন্তু পানিতে পরিণত হয়ে যাবে। ফলে সেই হাইড্রোক্সাইড আয়নটা কিন্তু আর থাকতেছে না। তবে যেহেতু কিছু পরিমাণ H প্লাস আয়ন পানি উৎপাদনে ব্যবহৃত হয়ে যাচ্ছে, তাই H প্লাস আয়নের ঘনমাত্রা কমে যাবে এবং সেক্ষেত্রে পিএইচ এর মানটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এখানে যে মৃদু অ্যাসিডটা আছে বাফার দ্রবণে, সেই বাফার দ্রবণের যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটা আগে আংশিক বিয়োজিত হয়েছিল, সে এখন আবার বিয়োজিত হবে। সে আবার বিয়োজিত হয়ে H প্লাস আয়ন এবং A মাইনাস আয়ন উৎপন্ন করবে। ফলে H প্লাস আয়নের যে ঘাটতি দেখা দিয়েছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর ঘাটতিটা পূরণ হয়ে গেলে তোমার বাফার দ্রবণে পিএইচ এর মানের আর তেমন কোনো পরিবর্তন হবে না। এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা স্যার, আমি যদি পিএইচটা নির্ণয় করে নিয়ে তারপর যদি এই ব্যাখ্যাটা লিখি তাহলে কি অসুবিধা হবে? না, সমস্যা হবে না। পিএইচ এর মান যদি বের করতে চাও তাহলে তো সহজ সমীকরণই আছে এখানে। পিএইচ ইকুয়ালস টু আমরা হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণটা ব্যবহার করব। পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লবণ বাই অম্ল। লবণ বাই অম্ল। আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেলতে পারবো সহজে। এখানে মাইনাস লগ কে এর মান বসাবো। কে এর মান দেওয়া আছে 1.8 ইন্টু 10 ইনভার্স 4 প্লাস লগ, যেহেতু এখানে খেয়াল করে দেখো অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা সমান দেওয়া ছিল, তাই উৎপন্ন লবণের ঘনমাত্রা কিন্তু সেটাই, তাই না? তো এই ক্ষেত্রে ঘনমাত্রা সেম থাকলে আমরা আয়তন দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে উৎপন্ন লবণের আয়তন হচ্ছে 35 আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন হচ্ছে 15। এটা দিয়ে অঙ্ক করলেও হবে। আর কেউ যদি মোল সংখ্যা হিসাব করে অঙ্কটা করতে চাও তাহলেও হবে, কারণ আলটিমেটলি এই 35 এবং 15ই থাকবে। কারণ মোল সংখ্যা বের করার জন্য এই 35কে 0.1 দিয়ে গুণ করতে হবে, ডিভাইড বাই হবে 1000। ঠিক একইভাবে এই 15কেও তোমার 0.1 দিয়ে গুণ করতে হবে আর ভাগ হবে 1000, তাহলে মূল সংখ্যাটা বের হয়ে যায় আর কি।
মূল সংখ্যা দিয়ে করতে চাইলেও করতে পারো, তবে আলটিমেটলি 0.1 কাটাকাটি চলে যাবে, 1000 কাটাকাটি চলে যাবে, থাকবে উৎপন্ন লবণের আয়তন এবং অবশিষ্ট অ্যাসিডের আয়তন। এবং এই অংশটা কখন হবে? যখন এই অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা সমান থাকবে, তখনই আমরা এইভাবে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে সহজে এখান থেকে পিএইচ এর মানটা বের হয়ে যাবে। তারপরে অবশ্যই শেষের যে ব্যাখ্যাটা কথা বলছো এটা অবশ্যই দিতে হবে। তাহলে প্রথম অংশের কাজ হচ্ছে এখানে যেটা বাফার দ্রবণ তৈরি হচ্ছে সেটা উল্লেখ করা, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করার ফলে যে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না সেটা বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। এই হলো এই দুইটা প্রশ্নের অ্যান্সার। এবং আজকের যে হ্যাঁ বলো। যদি 1 নং পাত্র আর যে যে 2 নম্বর পাত্র যদি এক মিশানো হয়, ওই সময় তো পাত্রের আয়তন তো বৃদ্ধি পাওয়ার কথা, এটা কি এড হবে এখানে? যেমন যে 50 ml আর 35 ml যোগ করলে তো 85 ml হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে তুমি নতুন করে ঘনমাত্রা বের করতে চাচ্ছ লবণ আর অম্লের, সেটাও করতে পারো, কিন্তু আলটিমেটলি আমি যেটা বললাম তৈরি থাকবে। যেমন ধরো উৎপন্ন লবণের আয়তন কত হচ্ছে 35, তাই না? এবং তার ঘনমাত্রা হিসাব মতে হওয়ার কথা 0.1, কিন্তু তুমি যখন দুইটা দ্রবণকে একসাথে মিশ্রিত করতেছো তখন মিশ্রণের আয়তন হয়ে যাচ্ছে তোমার 85, তাই তো? 35 + 50 85, তাহলে ঘনমাত্রা কমে যাওয়ার কথা। তো নতুন ঘনমাত্রা কত হবে? নতুন ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে ভাগ দিব V1 S1 ডিভাইড বাই হচ্ছে 85 মানে S2, তাই না? 85, তাহলে এটা হচ্ছে লবণের নতুন ঘনমাত্রা। আচ্ছা, আমরা একইভাবে অ্যাসিডেরটা বের করে ফেলি। তাহলে অ্যাসিডের অবশিষ্ট আয়তন হচ্ছে 15, যার ঘনমাত্রা হচ্ছে 0.1, আর নতুন আয়তন হয়ে যাচ্ছে এখন মিশ্রণের 85, তাই না? এই তো নতুন অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো 85 কাটাকাটি চলে যাচ্ছে, 0.1 কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে শুধু 35 আর 15, তাই থাকতেছে না? ইয়েস স্যার। এটা কখন আমরা করতে পারছি? দেখো যখন এরকম ঘনমাত্রা দুটো সেম দেওয়া থাকবে, আর যদি কোনো প্রশ্নে ঘনমাত্রা সেম দেওয়া না থাকে তাহলে আমরা ঘনমাত্রা সেম করে নিব, যাতে আমরা এই ক্ষেত্রে হিসাবটা সহজে করে ফেলতে পারি। কথা কি বুঝতে পারছো? তাহলে অঙ্ক করাটা সহজ হবে। হয় ক্ষারেরটাকে অ্যাসিডে কনভার্ট করে নিবা, নয়তো অ্যাসিডেরটা ক্ষারে কনভার্ট করে নিবা, তারপরে আয়তনটাও চেঞ্জ হয়ে যাবে, সেই অনুযায়ী আয়তন চেঞ্জ হয়ে যাবে, তারপর তোমরা অঙ্ক করো। মানে এটা অন্য কনটেক্সটে বললাম আর কি, যদি সমান না থাকে তাহলে তোমরা কিভাবে অঙ্কটা করবা। হ্যাঁ বুঝছি স্যার, তাহলে এভাবে করলে ইজি হবে। হ্যাঁ, এইভাবে করলে ইজি হবে। তাহলে যেটা হবে যে তোমার নতুন করে আসলে যারা ঘনমাত্রা বের করতে চাচ্ছে না, মানে ধরো সময় খুব অল্প এখন তোমার হাতে, অঙ্কটা দ্রুত করতে হবে, সেক্ষেত্রে তুমি ওই অবশিষ্ট অ্যাসিডের আয়তন এবং উৎপন্ন লবণের আয়তন দিয়ে তুমি ঝটপট অ্যান্সারটা বের করে ফেলতে পারো, তোমাকে নতুন করে আর ঘনমাত্রা বের করতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে আমি আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, এবং সাথে যদি সময় থাকে আমি একটু সেকেন্ড পেপারে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ আচ্ছা স্যার, বল। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রথম যে সিকিউটা ছিল স্যার, ওইটার জন্য তো আমরা একটা কভার পেজ তৈরি করেছি স্যার। আজকে আরেকটা দেওয়া হলো, দুইটা দেওয়া হলো আজকে। আর তো এই দুইটার জন্য কি একটা করে কভার পেজ তৈরি করতে হবে? একটা কভার পেজ দিয়ে সবগুলো হয়ে যাবে। তুমি কভার পেজে কি দেখবা? ধরো ঢাকা সিটি কলেজ কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট, তাই না? তারপর হচ্ছে তোমার তুমি সাবমিটেড বাই, তোমার নাম, রোল, কোড নাম্বার, হ্যাঁ, সেশন, এগুলো থাকবে, তাই তো? তাহলে তুমি তো ওখানে আলাদা করে লিখতেছো না যে এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ, তুমি তো আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কথাগুলো উল্লেখ না করলেও চলে, তখন একটা কভার পেজ দিয়ে তোমার কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে। আর তুমি যে আলাদা দিচ্ছ সেটা হয়, তবে সবচেয়ে ভালো আলাদা করা যাবে। আলাদা করা যাবে, কিন্তু সবচেয়ে একসাথে করে দিলে ভালো হয়। তাহলে কি হবে, তোমার অ্যাসাইনমেন্ট গুলো হারানোর সুযোগ থাকবে না, সবগুলো এক জায়গায় থাকবে। মানে আলাদা আলাদা করে দিলে অনেক সময় সমস্যা হয় কি, যে অনেকে তো দিয়ে যাচ্ছে, তো তোমার একটা যদি একটু সরে যায় তাহলে তোমার 4টা পেলাম, 3টা পেলাম, আর একটা হয়তো আছে কিন্তু অন্য কোথাও নিচের দিকে চলে গেছে, তখন খুঁজে নিতে সমস্যা হয়। কিন্তু এক জায়গায় থাকলে সুবিধা বেশি আর কি। এবার উপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এইসব কথা না লিখে মানে একটা কভার পেজ বানিয়ে সবগুলো একসাথে দিয়ে দাও, এটা মেনটেন করতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ 4টা সৃজনশীল তো খুব বেশি পৃষ্ঠা হবে না, স্টেপলারে সহজেই সুন্দর করে এটা আটকানো যাবে আর কি, তাই না? স্যার আমাদেরকে আগের মাসে ক্লাস করানো হবে? এটা তো করোনা পরিস্থিতির উপর নির্ভর করতেছে। এখন তো দিন দিন পিছাচ্ছে, তুমি শুধু দেখতেই পারতেছো যে
কতদিন ধরে, মানে গত বছর থেকে শুনতেছো যে খুলবে, সামনে মাসে খুলবে, সামনে মাসে খুলবে। করোনার যে অবস্থা তাতে মনে হচ্ছে করোনা আরো খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে মনে স্যার হচ্ছে এটা তো না। সমস্যা হয়ে গেছে স্যার, এখন তো এটা আমরা মনে করতেছি 1 মাস পরে ক্লাস করবে, এই জন্য তো আমরা তো ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতেছি, কিন্তু এটাই আমি বুঝতে আগে পারছি যদি বুঝতাম যে তোমাদের। 1 বছর বন্ধ থাকবে তাহলে তাহলে তো অনেক তো পড়াশোনা করা যেত। হ্যাঁ, এটা সমস্যা যেটা হচ্ছে, তোমরা অনেকে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতেছিলে, এখন আবার স্টপ করে দিতে হচ্ছে যে সামনে যদি খুলে পরীক্ষা নিয়ে ফেলে তাহলে আমি এখন আর ভর্তি পরীক্ষা পড়া পরে কি করবো, তাই না? এখন ফাইনাল পরীক্ষার স্যার পড়াটা পড়তে ভর্তি হবে। পরীক্ষার ক্ষেত্রে তো স্যার কিছুই ক্লিয়ার করতেছে না স্যার। এই যে মানে শর্ট সিলেবাসের উপর কনসেন্ট্রেট করতে গিয়ে তো স্যার আসলে যেগুলো বিস্তারিত ছিল স্যার ওগুলো তো আসলে ধীরে ধীরে ভুলে যাচ্ছি স্যার। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, যদি আগে থেকে বলা থাকতো যে হ্যাঁ, যে আগামী 4 মাস পরে খুলবে, তাহলে তুমি হয়তো 2 মাস পুরো সিলেবাসটাই পড়তা, তাই না? বাকি 2 মাস শর্ট সিলেবাসের উপরই কনসেন্ট্রেট করতা। এখন আসলে ওনারাও কোনো কিছু ক্লিয়ার করে বলতেছে না, পরিস্থিতিও যেরকম অবস্থা দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে ঈদের আগে আর কলেজ খোলার কোনো সম্ভাবনা আছে। তবে যখনই পরীক্ষা নেই তুমি হাতে 1 মাস সময় পাবা, তো এই জন্য আমার উপদেশটা হচ্ছে 1 মাস যেহেতু সময় পাবা, তোমরা যা পড়ো, যদি পুরোটা পড়তে চাও পুরোটাই পড়ো, কিন্তু শর্ট সিলেবাসটাকে তখন একটু গুরুত্ব দিয়ে পড়বা। আর ওই 1 মাসের মধ্যে শর্ট সিলেবাস যতটুকু আছে আমার মনে হয় কভার করা যাবে। যাবে না? ফার্স্ট পেপারে খুব বেশি একটা সিলেবাস নাই, যতটুকু আছে সেটা সেকেন্ড পেপারে যুগের দিকে। ইয়েস স্যার। তো ধরেই আসলে নাও তো যে, স্যার কিছুই নেই বলতে গেলে স্যার। এখন ধরেই নাও যে ধরো 2 মাস পরে, 1 মাস পরে ডিসিশন আসবে, সাপোজ ধরেই না 1 মাস পরে ডিসিশন, আমার মনে হয় তোমরা তোমাদের অন্যান্য যে প্রিপারেশন নিতে চাচ্ছ সেটা নিতে থাকো, সাথে এগুলো করতে থাকো। ঠিক আছে, মানে এই অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হচ্ছে এগুলো করতে থাকো। আর ওগুলা পড়া মানে কোনো তোমার শর্ট সিলেবাসের পড়াটা হয়ে যাওয়া, আমি কিন্তু সেটাই মনে করি। ওভাবে পড়লেও তোমার শর্ট সিলেবাসের পড়াগুলো হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে তুমি আবার ওই অংশটুকুই শুধু করতে পারবে। কারণ এখন তোমার হাতে অনির্দিষ্ট সময়, একটা আনসার্টেন অবস্থা। এটাই হচ্ছে আমার তোমাদের প্রতি উপদেশ আর কি। তোমরা যেটা প্রিপারেশন নিচ্ছিলে নিতে থাকো, সাথে এটাও করতে থাকো। তবে যখন ডিসিশন দিবে যে পরীক্ষা হবে, 1 মাসের মতো সময় পাবা, 1 মাসের উপর সময় পাবা, তখন তোমরা একদম পুরা ফুল ফোকাস ওই শর্ট সিলেবাসের মধ্যে নিয়ে যাবে। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার। বলবো স্যার আমাদের কি স্যার এই যে 80 দিন কি পড়াবে, যে সরকার থেকে যে বলেছিল যে 80 দিন মানে যে পড়ানোর পর তারপর নিয়ে পরীক্ষা নিবে? এইটা ডিসিশন বারবার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আমি যতটুকু জানি এখন নাও হতে পারে, 80 দিন ক্লাস নাও হতে পারে। ঠিক আছে, আবার এখন আবার কিছু ডিসিশন আসতে পারে যে শুধু অ্যাসাইনমেন্টের উপর বেস করে তোমাদের রেজাল্ট হয়ে যেতে পারে। এটা আগামী মাসের ডিসিশনের উপর নির্ভর করতেছে। আগামী মাসে যদি কলেজ খুলতে না পারে, হয়তোবা তোমাদের অ্যাসাইনমেন্টের উপর বেস করে রেজাল্ট হয়ে যেতে পারে। সরকার কিন্তু বুঝেছি ওই স্যার। ওই ওই চিন্তা ভাবনা কিন্তু আছে সরকারের। ঠিক আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট গুলো জমা রেখো না, দ্রুত করে ফেলবো যাতে কলেজ খোলার সাথে সাথে জমা দিয়ে দিতে পারবো, বা ঘোষণার দিকে যেন তোমার সাথে সাথে এসে জমা দিয়ে ফেলতে পারো। হ্যাঁ, ওকে একটা স্যার। আল্লাহ ভরসা। ঠিক আছে, সবাই সাবধানে থাকো আর কি, এবং নিরাপদে থাকো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার।